আজকের এই মুহূর্তে সবথেকে বড় খবরটা দিয়ে শুরু করব, কিন্তু সেই খবরে তীব্র স্বপ্নভঙ্গের হতাশাও রয়েছে। রাজ্যে শিল্পায়নের কথা উঠলেও টাটা, উইপ্রো, ইনফোসিস যে নামগুলো আসছিল তার ভেতরে সংবাদ সংস্থা পিটিআই আজকে জানাচ্ছে যে ইনফোসিস নাকি রাজ্য সরকারকে একেবারে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হয় তাদের এসইজেড এর মর্যাদা দিতে হবে, নয়তো তাদের ৭৫ কোটি টাকা ৫০ একর জমির জন্য যা তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তা ফেরত দিতে হবে। রাজ্যের তরফে এই ধরনের কোনো চিঠি পাওয়ার কথা অস্বীকার করা হলেও যে স্বপ্নের জাল হাজার হাজার কর্মপ্রার্থী তরুণী বুনেছিলেন তা আজ ধ্বংসের মুখে। প্রশ্ন উঠছে যে সিঙ্গুরের সেই জমির ধ্বংসস্তূপের যে বিবর্ণ ছবিটা, সেটাই কি তাহলে আমাদের রাজ্যের ভবিতব্য? সেই নিয়েই আমাদের বিতর্কের প্রথম অংশ, আমাদের এখনকার বিষয়। এবার ইনফোসিস ঢাক ঢোল পিটিয়ে এসেও রাজ্য ছাড়া চরম বার্তা ভারত সেরা কোম্পানি। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন দেবেশ দাস, প্রাক্তন তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী পশ্চিমবঙ্গ, আছেন সুপর্ণ মৈত্র, ন্যাসকমের প্রাক্তন পূর্বাঞ্চলীয় অধিকর্তা, অন্যদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। ওদের কাছে যাব, কিন্তু আজ যে সংবাদ সংস্থা পিটিআই ঠিক কি খবর দিয়েছে দেখাবো। হয় সেজ নয় টাকা ফেরত। রাজারহাটের প্রস্তাবিত প্রকল্প নিয়ে এবার রাজ্য সরকারকে এই চরম বার্তাই দিল ইনফোসিস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইনফোসিসের তরফে রাজ্য সরকারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে হয় তারা রাজারহাটের প্রস্তাবিত প্রকল্পকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তকমা দিক, নয়তো ইনফোসিসের তরফে জমির আগাম বাবদ যে টাকা দেওয়া হয়েছে তা ফেরত দিক। যদিও পিটিআই সূত্রে খবর, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন রাজ্যকে এরকম কিছুই জানায়নি ইনফোসিস কর্তৃপক্ষ। বাম আমলে এ রাজ্যে প্রকল্প তৈরির প্রস্তাব নিয়ে আসে সফটওয়্যার জায়ান্ট ইনফোসিস। জমির জন্য ইতিমধ্যে হিডকোকে ৭৫ কোটি টাকাও দিয়ে দিয়েছে তারা। প্রকল্প রূপায়িত হলে কমপক্ষে ১৫,০০০ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে জানিয়ে দেয় তারা ইনফোসিসের প্রকল্পকে সেজ তকমা দেবে না। প্রায় ৪ বছর অপেক্ষার পর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চরম বার্তা দিল ইনফোসিস। পিটিআই সূত্রে খবর, সংস্থার এক শীর্ষকর্তা এই প্রসঙ্গে বলেন, পূর্বতন বাম সরকার এই প্রকল্পকে সেজ তকমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার কোনো মতেই এমনটা করতে রাজি নয়। ইনফোসিসের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এসইজেড এর বিষয়ে রাজ্য সরকারকে বলেছি, আমরা আশাবাদী বিষয়টি মিটে যাবে। সরকারের আশা ইনফোসিস রাজ্যেই থাকবে। ইনফোসিস আন্তর্জাতিক একটি সংস্থা, তাদের উপর আমাদের ভরসা আছে। তোরা চলে যাবে কেন, ওদের থাকতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক কেন এসইজেড এর তকমা চাইছে ভারত সেরা এই সফটওয়্যার সংস্থা। সেজের তকমা মিললে রফতানির ক্ষেত্রে কর ছাড়ের সুবিধে পাওয়া যায়, আর ইনফোসিসের আয়ের ৯৮% হয় রফতানি থেকে। সেক্টর 5 এবং বানতলায় ইনফোসিসের প্রতিযোগী সংস্থাগুলির ক্যাম্পাসও সেজ। ইতিমধ্যে দেশের ১১টি রাজ্যে প্রকল্প তৈরি করেছে ইনফোসিস। কোনো ক্ষেত্রেই এসইজেড তকমার জন্য সমস্যায় পড়তে হয়নি তাদের, পশ্চিমবঙ্গই প্রথম। এই পরিস্থিতিতে শিল্পমহলের একাংশে প্রশ্ন উঠেছে, শুধুমাত্র সেজ তকমার জন্য যদি ইনফোসিসের মতো প্রকল্প রাজ্য ছেড়ে চলে যায়, তাও আবার মাত্র ৫০ একর জমির জন্য, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি? এবিপি আনন্দ। দেবেশবাবু, ২০০৫ সালে এই কলকাতায় এসে নারায়ণ মূর্তি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে তারা বিনিয়োগ করতে চান, ৫০০ কোটি টাকার লগ্নি আর ৫০০০ জনের কর্মসংস্থান হবে। তারপর ২০১০-এর শেষে আপনারা ৭৫ কোটি টাকার বিনিময়ে ৫০ একর জমি সেই সংস্থাকে দেন। আমি উল্টো দিক থেকে বিষয়টা ধরতে চাইছি যে এসইজেড কেন তৃণমূল কংগ্রেস সরকার দিতে চাইছে না, বা এসইজেড দিলে কি সত্যি রাজ্যের স্বার্থের কোনো ক্ষতি হতে পারে, সেই জন্য দেওয়া হচ্ছে না? কত রাজ্যের স্বার্থের তো ক্ষতি হওয়ার কিছুই বিষয় নেই। জমিটা পড়ে আছে, ওই জমিটা এই তৃণমূল গভর্নমেন্টের হয়তো ইচ্ছা যে ওটা কোনো প্রমোটারকে দিয়ে বিল্ডিং বানাবে, কিন্তু জমিটা পড়ে আছে এবং জমি নিয়ে কোনো বিক্ষোভ নেই। এবং রাজ্য ওখানে যদি ছেলে এবং ২০,০০০ ২৫,০০০ ছেলে মেয়ের চাকরি হওয়ার কথা, এবং সেখানটায় ২০,০০০ ২৫,০০০ চাকরি হলে তার সাথে প্রতিটা চাকরি পিছু ৫ জন করে চাকরি পাবে, তার মানে প্রায় ১,২৫,০০০ লোকের চাকরি হবে। ইনফোসিস আলটিমেটলি কি করবে সেটা আমার জানা নেই, কিন্তু ইতিমধ্যেই ক্ষতি হয়ে গেছে। কেন বলছি? ৪ বছর এই যে ৪.৫ বছর জমিটা ফেলে রাখা, আইটি ইন্ডাস্ট্রির মার্কেটে আমরা পিছিয়ে গেছি। আপনি যদি লক্ষ্য করেন ইনফোসিসের, আমি মানে এই ২ বছর আগেই ওই ইনফোসিসের ক্যাম্পাসে উড়িষ্যায় গিয়েছিলাম, বেশ আমি দেখছি ওখানে বাড়ছে ওরা। আমার খুব কষ্ট হলো যে উড়িষ্যায় বাড়ছে, কারণ বাংলায় বাড়তে পারছে না বলেই ওরা উড়িষ্যাকে বাঁচার জায়গা করে বেছে নিয়েছে। অর্থাৎ এই হাইলি কম্পিটিটিভ মার্কেটে সময় নষ্ট, মানে অলরেডি আমাদের ক্ষতি হয়ে গেছে, ইতিমধ্যেই অনেক ক্ষতি হয়ে গেছে। এই ৪.৫ বছর ক্ষতি, মানে আমার মনে হচ্ছে আমরা কত তৎপর ছিলাম। সকাল ৮টা ৮:৩০ সময় প্রথম ফ্লাইটে ওরা এলো,
ওরা বললো আমরা একটা মৌ করতে চাই। আমি বললাম মৌটাও কেন, আপনি জমি নিয়ে আজকে যান, আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা 12টা 12:30 1টা নাগাদ আমরা প্রেস কনফারেন্স ডেকে বলে দিলাম জমি ট্রান্সফার হয়ে গেছে। এইরকমভাবে আমরা তৎপর ছিলাম, আর 4.5 বছর ধরে জিনিসটা ফেলে রাখা হচ্ছে। আর এসিজেড এখানে না করতে পারলে ওরা অন্য জায়গায় করবে। আমি তো সারা দেশে এসিজেডে সাধারণ মানুষ, কৃষক ক্ষতি হওয়ার চান্স আছে। এই জমিটা তো সেটেল, তৃণমূলের যেটা দাবি, এই জমিটা নিয়ে তো কোনো ডিসপুট নেই। এই জমিটা তো আছে হিডকোর আন্ডারে, হিডকোর আন্ডারে যেরকম অনেক জমি আছে সেই সমস্ত জমি তো টেরা আছে। অর্থাৎ কোনো অভাব, অভিযোগ, মামলা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই জমিটাতে এর পাশেই আছে উইপ্রোর জমি 50 একর, তাহলে সেটাও আটকে আছে। তাহলে এই 50 একর প্রায় 50,000 ইঞ্জিনিয়ারের চাকরি। আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিংয়ে এখন ছেলেমেয়েরা ভর্তি হতে চাইছে না, এই কারণে পশ্চিমবঙ্গে চাকরি হবে না বলে। এবং তার ফলে এই দুটো 100 একর জমি কী হবে? এখানটায় যদি চাকরি বাকরি না হয় ছেলেমেয়েদের কোথায় যাবে? আমি কর্মসংস্থানের পার্টে আসবো। জয়প্রকাশ দা, আপনাকে এই সমস্ত সংবাদ মাধ্যমে রিপোর্টেড হয়েছিল 5 জানুয়ারি এবছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা মুখ্যমন্ত্রী নিজের ভাষায় কোট আনকোট বলেছিলেন যে ফাটাফাটি। সেই সামিটের ঠিক 3 দিন আগে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনফোসিস প্রেসিডেন্ট রামদাস কামাত তিনি আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেন। সেখানে তারা এসিজেড চান এবং মুখের ওপর নাকি সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলে দেন যে এই বিষয়ে আর কোনো কথা হবে না। তারপরে এই পরিণতি তো অনিবার্য ছিল, আর কিছু অন্য কিছু হওয়ার কথা ছিল। দেখুন, দেবেশবাবু যেটা বললেন, আমরা যাই বলি না কেন সেই ঘটনাটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে যে নভেম্বরের 22 না 23 তারিখে এসছিলেন, 2010 নভেম্বর এসছিলেন এবং একদিনের মধ্যেই তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তাদের জমি দেওয়া হয়েছিল এবং তারা তখন বলেছিলেন আমরা 1 বছরের মধ্যে কাজ শুরু করব এবং তাতে তৎকালীন ছিল 1000 কোটি টাকার প্রজেক্ট এবং তারা বলেছিলেন 20,000 ছেলের কাজ হবে, ছেলে মেয়ের কাজ হবে। এইটা ছিল তখনকার সময়। পরবর্তী ক্ষেত্রে তারা বলেন এই প্রজেক্ট ভ্যালু আমরা বাড়িয়ে আরও 1000 কোটি বাড়িয়ে 2000 কোটি টাকা করব এবং লোকের কর্মসংস্থান আরও বেশি হবে। কিন্তু আসল ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেস আসার আগে টাটাকে তাড়িয়েছিলেন, আসার পরে উইপ্রো, তারপরেতে মনে করুন এই ইনফোসিস, স্যামস্টিল মানে নাম বলতে গেলে আপনার একটা রাত লেগে যাবে যে এরা যত লোককে তাড়িয়েছেন এখান থেকে। এবং দেখবেন এই যে জমি উনি যেটা বললেন ইনফোসিসের 50 একর জমি ওরা মনে করছেন, এরা আমরা খবর পাচ্ছি প্রাইম জমি রাজারহাটের কাছে। এইটা যদি এনাদের তাবেদার প্রমোটারদের দেওয়া হয় তাহলে তৃণমূল যেভাবে সারদার টাকা লুট করেছে ইনফোসিসের জমি থেকে তার থেকেও বলছে বেশি টাকা পাবে এবং সেইটা পাবে এই সামনের ইলেকশনের আগে। এরা চাইছে, এই যে বললেন না পার্থবাবু, রাজনীতির প্রশ্ন, রাজনীতি না, একদম এটা হচ্ছে লুটেরা সরকার। এরা কোনো চাকরি চায় না। এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2,40,000 কোটি টাকা আমি বিশ্ব ওই বঙ্গ সম্মেলনে পেয়েছি, এখন বলতে পারবেন কোনটা এসছে? একটা বিজনেস সামিট। আপনাদের দ্রুত একবার দেখাবো যে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিজনেস সামিটের নিট ফল ঠিক কি হয়েছে, দেখুন। ক্ষমতা আসার পর থেকে একের পর এক শিল্প সম্মেলন, ভিন দেশে ভিন রাজ্যে পারি, কিন্তু বিরোধীদের প্রশ্ন শিল্প কোথায়? প্রতি বছর ঘটা করে বেঙ্গল লিডস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শিল্প কোথায়? সম্মেলনে গান, কবিতা, আড্ডা। যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। নাম বদলে হয়েছে বিশ্ববঙ্গ সম্মেলন। Yesterday and today, it is with paper. It is about 2,43,000 crores. Let us give a big hand. Really, it is superb. কিন্তু বিরোধীদের অভিযোগ তাতেও শিল্প ভাগ্য বদলায়নি। সপার্ষদ মুখ্যমন্ত্রী সিঙ্গাপুর পাড়ি দিলেও বিনিয়োগ প্রস্তাবের গালভরা বাণী ছাড়া চোখে পড়েনি কিছুই। লক্ষ্মীর খোঁজে মুম্বাইয়ে পাড়ি দিয়েও একই অবস্থা। ফি বছর মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতেও শিল্প ছাড়া বাকি সবকিছু নিয়েই আলোচনা হয় বলে কটাক্ষ বিরোধীদের। এই পরিস্থিতিতে এবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে 25 জনের সরকারি প্রতিনিধি দল নিয়ে আগামী জুলাইয়ে লন্ডন ও গ্লাসগো সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য লোক নিয়ে আনা। যদিও প্রতিবেদন অনুযায়ী সরকারি সূত্র মারফত জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গী তালিকায় এখনো পর্যন্ত একজনও শিল্পপতির নাম নেই।
বিরোধীদের দাবি এতেই স্পষ্ট কি ধরনের শিল্প বৈঠক হবে সেখানে। তবে অনেকেই কটাক্ষ করে বলছেন, বড় শিল্প না হলেও রাজ্যে অন্যান্য শিল্প কিন্তু রমরমিয়ে চলছে। ভাবছেন কি শিল্প? উত্তরটা না হয় খোদ মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা যাক। একটা ছোট্ট তেলেভাজার দোকান, আমি আমার পাড়ার কতগুলো তেলেভাজার দোকান চিনি, এইটুকু একটা দোকান, সেখান থেকে বড় বড় 4তলা 5তলা 10তলা সব বাড়ি বানিয়েছে। এবিপি আনন্দ। ইনফোসিস এর আগে কতবার দড়ি টানাটানি হয়েছে এই প্রকল্পকে নিয়ে, এবং শেষ পর্যন্ত এসইজেড এর প্রশ্নে ইনফোসিস কি রাজ্য ছাড়বে বারবার প্রশ্ন উঠেছে, কারণ বিগত বছরগুলোর ইতিহাস ঠিক সুখপ্রদ নয় কোনো শিল্প সংস্থার ক্ষেত্রেই। দেখুন, যেটা বলবো সেটা করব। দেখুন, আমার দুঃখ হয় ইনফোসিসকে আমি দিতে পারলাম না এসইজেড, কিন্তু কি করব, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এসইজেড করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত থেকে সরতে পারি না। বেকারত্বের জ্বালায় দীর্ঘদিন ধরে ভুগছে লক্ষ লক্ষ যুবক। ইনফোসিস এ রাজ্যে ক্যাম্পাস খুললে তাদের সামনে কর্মসংস্থানের যে সুযোগ আসতো, তা কি এই মনোভাবের জন্যই মাঠে মারা যাবে? প্রশ্নটা অনেকেরই। 2005 সালের সেপ্টেম্বরে কলকাতায় এসে ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান NR নারায়ণ মূর্তি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান তিনি। 500 কোটি টাকা লগ্নি ও 5000 জনের কর্মসংস্থানের কথা জানিয়েছিলেন তিনি। 2006 সালে প্রকল্পের জন্য 100 একর জমি সরকারের কাছে চায় তারা, কিন্তু দাম নিয়ে সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত 2010 সালের শেষে 75 কোটি টাকার বিনিময়ে 50 একর জমি দেওয়া হয় সংস্থাকে। এসইজেড করা নিয়ে তৎকালীন প্রধান শাসক দল সিপিএম এর মধ্যেও মতপার্থক্য ছিল। শেষ পর্যন্ত ছোট এসইজেড গড়ার পক্ষে সায় দেয় সিপিএম পলিট ব্যুরো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এসইজেড তকমা নিয়ে তৈরি হয় সংশয়। আমরা জমিটাও দিয়ে দেবো, এসইজেড না বলেও দিয়ে দেবো, কিন্তু আমার প্রবলেম একটাই, আমরা এসইজেড করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমি যদি একটা এসইজেড করি তাহলে অনেকে বলবে তুমি তো বলেছিলে এসইজেড করবে না, তাহলে তুমি কি করে করলে? এটা আমি করতে পারবো না। পাল্টে ইনফোসিসও জানিয়ে দেয় এসইজেড ছাড়া তাদের পক্ষে কাজ শুরু করা সম্ভব নয়। I believe the state government will figure out a way in which they can address this problem. It doesn't have to be one way of doing things. It can have their own model of doing it, but ultimately land will have to be made available some way or other, and government will have to facilitate that. এরপর দফায় দফায় আলোচনা চলতে থাকে দুপক্ষের মধ্যে। কলকাতায় আসেন ইনফোসিসের কর্তারা, জট কাটাতে ব্যাঙ্গালোর যান তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইনফোসিস কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আমরা তৎপরতা দেখাচ্ছি, আন্তরিকতা দেখাচ্ছি, ওদের সাথে কথা বলছি, যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলো কি করে সেই জটিলতা কাটানো যায় তা দুপক্ষই আলোচনার মধ্য দিয়ে তারা করবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্গালোর সফরে কোনো লাভ হয়নি। এরই মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এও পর্যন্ত বলেন, অনেকে প্রশ্ন করছেন ইনফোসিস চলে গেলে কি হবে। ইনফোসিসকে আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত, কিন্তু এসইজেড করতে দিতে পারি না। এটা সরকারের দায়বদ্ধতা, আদর্শ জামা কাপড়ের মতো নয়, যখন তখন পাল্টে ফেলা যায়। বিরোধীরা পাল্টা প্রশ্ন তোলে, বেকারদের কর্মসংস্থানের বিষয়টি কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ নয়? ইনফোসিস নিয়ে এই চাপানুতরের মধ্যেই এবার রাজ্যকে চরম বার্তা দিল এই নামী তথ্য প্রযুক্তি সংস্থা। সেই সঙ্গে বাংলার শিল্পের আকাশে মেঘ আরও ঘনালো বলেই মত বণিক মহলের একাংশের। এবিপি আনন্দ। সুবর্ণবাবু, পিওরলি বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা তো শুধু 75 কোটি টাকার প্রশ্ন না, একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। কতটা ধাক্কা খাবে যদি সত্যি সত্যি ওনারা চলে যান? যে কোনো বড় সংস্থা যখন রাজ্য থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেটা সব থেকে বড় ধাক্কা খায় সেটা হচ্ছে রাজ্যের ভাবমূর্তিটা ধাক্কা খায়। সুতরাং শুধুমাত্র এটা অর্থ দিয়ে বিচার করা যাবে না, এর যে একটা কাস্কেডিং ইফেক্ট থাকে সেটা ক্যালকুলেট করতে ডিফিকাল্ট হয়। সুতরাং যে কোনো সঙ্গত অসঙ্গত যে কোনো কারণেই যদি চলে যায়, বারবার যদি একই জিনিস হতে থাকে, বাইরের থেকে যারা হয়তো সেই কারণগুলো জানেন না, তাদের মনে হয় যে পশ্চিমবঙ্গ কিন্তু ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা জায়গা নয়। এসইজেড এর ক্ষেত্রে যদি দেয়া হতো ইনফোসিসের মতো বিখ্যাত সংস্থাকে, নামী সংস্থাকে, কি সমস্যা হতে পারত? না মানে আমি বলছি, যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার আদর্শের প্রশ্নটা তোলা হচ্ছে, কোথায় আদর্শ বিরোধী একজন এসইজেড দেয়া? আমার মনে হয় আমার এখানে আমি এখনো ওনাকে মিনিস্টার হিসেবে এই জানি, বিকজ আই ওয়ার্ক ভেরি ক্লোজলি উইথ ডক্টর দেবেশ দাস, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি 2011 সালে ওদের ম্যানিফেস্টোটা যদি দেখি, ওরা বলেছিলেন যে জোর করে জমি অধিগ্রহণ করবেন না এবং এসইজেড এর বিপক্ষে।
ঠিক আছে, এসিজেড এর বিপক্ষে হতে পারে, তার কারণ দু একটা এসিজেড এর ইনহেরেন্ট ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? একটা হচ্ছে যে হাতে মাথা কাটার একটা ক্ষমতা যে কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া যেতে পারে, এবং এক লপ্তে হয়তো অনেকগুলো জমি রাখছে। সেই জন্য যখন আমি ন্যাসকমে কর্মরত ছিলাম তখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে ভার্চুয়াল এসিজেড যদি করা যেতে পারে, আমি খুব গোদা বাংলায় ভার্চুয়াল এসিজেডটা বলে দিচ্ছি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উইপ্রো ইজ অ্যান এক্সেপশন, যেখানে 5 একরেই ওটা হয়েছে, কিন্তু বোর্ড অফ অ্যাপ্রুভাল যেটার মধ্যে দিয়ে প্রসেসটা যেতে হয় স্টেট রেকমেন্ড করে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে 10 একর জায়গা লাগে এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে 25 একর। আমরা বলেছিলাম যে জমিটা তো সমস্যা হচ্ছে, মানুষকে যদি সেখান থেকে জোর করে উৎখাত করতে পারা যায় এবং কারোর রাজনৈতিক অবস্থান থাকতেই পারে, তাহলে যদি আমরা 10/10-এর একটা ঘরকে সেটাকে যদি এসিজেড আখ্যা দিতে পারি, তার কারণ সেটা যদি আইনটা বদলে সেটা সবসময় করা যেতে পারে, এবং সামাজিক সুরক্ষা এবং যেখানে শ্রমিকের যেখানে ইন্টারেস্ট আছে সেটা কভার করা যেতে পারে, তাহলে এসিজেডের বিপক্ষে কেন এক? দুই হচ্ছে, রাজ্য সরকার যখন দাবি করছেন আমরা সব সুযোগ সুবিধা দেব, কোনো রাজ্য সরকারই সেই সুযোগ সুবিধা দেওয়ার জায়গায় নেই যেটা কেন্দ্রীয় সরকার যে করে সুবিধা দিচ্ছে। আর যখন আমরা রাজ্য কর ছাড় দেবে, এবং কি সুন্দরভাবে প্রতিবেদনটা যখন আপনারা দেখালেন, বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থা তারা কিন্তু রপ্তানি নির্ভরশীল, রপ্তানির উপরেই তারা নির্ভর করে চলেন। এবং ধরুন ইনফোসিস গোটা দেশে 11টা ক্যাম্পাসে এসিজেড পাচ্ছে, কেন পশ্চিমবঙ্গে তারা কেন আসবে? তার কারণটা হচ্ছে আসলে যারা যে রাজ্যে বাস করেন তাদের সেই রাজ্যের সাথে একটা আর্থিক সম্পর্ক থাকে, কিন্তু যারা যখন বিজনেস টেবলে বসে ডিসাইড করেন তারা কিন্তু ভীষণভাবে প্লেস অ্যাগনস্টিক, তাদের কোনো জায়গার প্রতি কোনো একটা পার্টিকুলার লাইকিং ডিসলাইকিং, তারা স্টেক হোল্ডারদের প্রতি বদ্ধ। এবং ধরুন আয়কর, পরিষেবা কর, উৎপাদন শুল্ক, রপ্তানি শুল্ক পুরো কি করে রাজ্য সরকার দেবে? কোন সুযোগ সুবিধা পার্থক্য দিতে পারবে? কনস্ট্রাকশনও সুযোগ পাবে, যখন শুরু হবে কনস্ট্রাকশনটা তার উপরেও কিছু ছাড় পাওয়া যাবে, এবং সেই ছাড়টা তো রাজ্য সরকারের এখতিয়ারই না। আমি বিমল বাবুর কাছে একটা অন্য প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে ধরুন গ্লোবাল সামিটে টিসিএস এর উচ্ছ্বসিত প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন টিসিএস? এবং বলছেন অমিত মিত্র তার আগে বললেন 40,000 কর্মসংস্থান হবে। এই প্রকল্পকে এসইজেড এর তকমা তো দিয়েছে বামফ্রন্ট সরকার। আমি বলছি টিসিএস এর প্রশংসা করছেন আর ইনফোসিসকে এসইজেড দেবেন না কেন? একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসছে তার কতগুলো মতাদর্শগত জায়গা থেকে, আপনাকে সেটা গুরুত্ব দিতে হবে। আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলছি, সমর্থন বা বিরোধিতা না করে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে দুটো মেন জিনিস অ্যাসিওর করে, যে আমি জোর করে কারো কাছ থেকে জমি নেব না। যেভাবে টাটা প্রজেক্ট করতে যাওয়া হয়েছিল বামফ্রন্ট সরকার ব্লান্ডার করেছিল, এ নিয়ে সকলেই একমত যে এটা নিয়ে তো ডিসপিউটই নেই, জোর করে জমি নেই সেটাই বলছে, সেটা ব্লান্ডার ছিল। আমি এখনো মনে করি একেবারে, কিন্তু এই জায়গায় সেই অর্থে ডিসপিউট নেই। কিন্তু এখানে অন্য জায়গায় আটকাচ্ছে। তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে বলেছে আমি এসইজেড মানবো না, এসইজেড নেব না, তাহলে তাকে এসইজেড এর বিরোধ মানে ওই জায়গা থেকে সরে আসতে হয়, তাকে বলতে হয় আমি এসইজেড মানবো। এখন প্রশ্ন হচ্ছে সেইটা মানলে সে আবার অন্য সমালোচনা মুখোমুখি হবে কিনা। আমি এসইজেড নিয়ে একটা কথা বলি, একসময় বামপন্থীরাও তীব্র এসইজেড বিরোধী ছিল। সিপিএম এর অনেক নেতা বলেছিলেন এটা বোধহয় পুরনো জমিদারি কথা ফিরিয়ে আনা হচ্ছে। পরবর্তীকালে ওরা ছোট এসইজেড মানে, বড় এসইজেড মানে ছিল বড় জমির ক্ষেত্রে, বড় জমির ক্ষেত্রে, অর্থাৎ কিছুটা হলো ওরা মানে নিজেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে। দীপঙ্কর মুখার্জি একটা পরিবর্তন চিঠিটা নতুন জমিদারির কথা ওরাই বলেছে যে নয়া জমিদারির কথা চালু হচ্ছে। তাহলে তো কম্প্রোমাইজ করতে হচ্ছে কর্মসংস্থানের সঙ্গে, আইটি সেক্টরের সঙ্গে। বলছি এটা কম্প্রোমাইজ সরকার চাইলে এখনো আমি আশা করি নারায়ণ মূর্তি থাকবেন। এখানে সরকারকে যেটা করতে হবে, যেটা সুপর্ণবাবু একটু আগে বললেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এতটা নেগোসিয়েশন হচ্ছে, সরকার এখানেও নেগোসিয়েশনে যা যে হ্যাঁ এসইজেড হবে, কিন্তু এসইজেড এর যে কিছু কিছু আইন কিন্তু সত্যি ড্রাকোনিয়ান আইন আছে এসইজেড এর। বিমলদা, আমি চট্টোপাধ্যায় ব্যাঙ্গালোর গেছিলেন, এই বলছেন সুযোগ সুবিধা দেবে। আমি বলছি যে এই সুযোগ সুবিধা তো কেন্দ্রের হাতে। আমি সেটাই তো বলতে চাইছি, সেটা আমি একটু বলতে চাইছি, সেটা কেন্দ্রই দিতে পারবে, ওই সব ছাড় রাজ্য সরকার দিতেই পারবে না, তার কোনো এখতিয়ার নেই। রাজ্যকে কেন্দ্রের সঙ্গে দরকার হলে কথা বলতে হবে। সাম্প্রতিককালে কেন্দ্র রাজ্য বিশেষত পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলাপ আলোচনা কিন্তু অনেকটা বেড়েছে, এটা খুব সুস্বাস্থ্যের লক্ষণ কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে। আমি মনে করি অবিলম্বে রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলা, যে তোমার এই এসইজেড এর আইনটা দরকার হলে কিছুটা তুমি পশ্চিমবাংলার জন্য বদলাও, একটু চেঞ্জ আনো, তাতে এই শিল্পগুলোকে রাখা যাবে। নইলে সত্যি যদি চলে যায়, তাতে যে সময় লাগবে
আরো 5 বছর সময় লাগার কথা নয়। আমি বলিনি নরেন্দ্র মোদী কিন্তু খুব সময় নিয়ে কাজ করেন, আইন বদলানোর জন্য এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ওই জায়গা থেকে সরে আসে বলে আমার মনে হয় না। দরকার হলে আইন বদলাতে হবে। যে কেন্দ্রীয় আইনে এসিজেডটা হয়েছে সেই মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিলেন, তিনি সারা দেশের জন্যই এসিজেডটা বন্ধ করতে পারতেন, না আমাদের কোনো প্রবলেমই হতো না। বাবু আজকের সমস্যাটা আছে অন্য রাজ্যে এসিজেড হবে আর আমাদের রাজ্যে হবে না। আজকের সমস্যাটা কিন্তু এটা খুব ডেফিনিট সমস্যা। কিছুটা সেটা হচ্ছে সব রাজ্য এই এক নিয়মে সব রাজ্য এগিয়ে যাচ্ছে, বাংলা পেছিয়ে যাচ্ছে। দাঁড়ান, একমাত্র বাংলা পেছিয়ে যাচ্ছে। বাংলার বেকারদের মমতা ব্যানার্জি দিনের পর দিন মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস দিচ্ছেন। আসলে এই সমস্ত জমি উনি দুর্ভাগ্যের ছবি, আমি আসছি দুর্ভাগ্যের ছবি আপনাদের দেখাতে চাইবো যে শিল্প তালুকের জন্য নেয়া জমিতে শেষ পর্যন্ত আলু চাষ হচ্ছে। আমাদের আবার প্রশ্ন, এইটাই কি তাহলে পশ্চিমবঙ্গে শিল্পায়নের ভবিষ্যৎ? শিল্প তালুকের জন্য নেয়া জমিতে আলু চাষ? রাঢ় বাংলার বুকে এই রুক্ষ প্রান্তর দেখলে বিশ্বাস করা কঠিন এখানেই মাথা তুলে দাঁড়ানোর কথা ছিল বড় বড় সব সংস্থার কারখানার, হওয়ার কথা ছিল হাজার হাজার কর্মসংস্থান। কিন্তু এখন এখানে কান পাতলে শুধুই শোনা যায় হতাশার দীর্ঘশ্বাস। এটা সেজ নয়, রঘুনাথপুর শিল্প তালুক। 2007-8 সালে রাজ্যের তৎকালীন বাম সরকার পুরুলিয়ার এই রঘুনাথপুর এলাকাটিকে চিহ্নিত করে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে। এই মর্মে হাজার হাজার একর জমি অধিগ্রহণ করে সরকার। এর কয়েক বছরের মধ্যেই রাজ্যে ঘটেছে প্রশাসনিক পালাবদল, এসেছে নতুন সরকার, কিন্তু তারপরেও কেটে গেছে 4-4টি বছর। এর মধ্যে ডিভিসির প্রকল্পের কিছুটা কাজ বাদে আর নতুন কোনো শিল্প সংস্থারই কারখানা এখানে গড়ে ওঠেনি। অথচ বিনিয়োগের প্রস্তাব এসেছিল বহু সংস্থার কাছ থেকেই। যেমন জয়বালাজি গ্রুপ প্রায় 18,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তাদের দাবি অনুযায়ী প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে সংস্থায় প্রায় 76,000 কর্মসংস্থান হওয়ার কথা ছিল। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে 1,600 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। তারপর প্রায় 8 বছর কাটতে চললেও বাস্তবায়িত হয়নি কোনো প্রকল্প। শিল্পের জন্য অধিগৃহীত জমিতে এখন চলছে আলু চাষ। জমিটা নেওয়া হয়েছিল, এখানে বলেছিল যে কারখানা করবো, ইন্ডাস্ট্রি করবো। এখন তো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় তো দেখছি তো আলু চাষ শুরু হয়ে গেছে, সেই জন্য তো আমাদের এসডিও তক আমরা অবজেকশন করছি। কর্মসংস্থানের আশায় যে মানুষগুলো জমি দিয়েছিলেন তাদের সব স্বপ্ন আজ আছড়ে পড়েছে বাস্তবের মাটিতে। তাদের আক্ষেপ, সরকার সাহায্য করলে এই অবস্থা হতো না। সরকার ভূমিকা তো মানে আমরা যা দেখলাম এতদিন ধরে নেগেটিভ। মানুষের তো অনেক আশা ছিল যে আমাদের একটা ইন্ডাস্ট্রি হবে, আমরা কাজের সুযোগ পাবো, সেটা তো হলো না। বণিক মহলও ঘুরিয়ে আঙুল তুলছে সরকারের দিকে। সাপোর্ট আমরা স্টেট গভর্নমেন্ট থেকে পাচ্ছি না। আমি মিস্টার অমিত মিত্রাজির কাছে, আমি আমাদের মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার কাছে, অনারেবল চিফ মিনিস্টার কাছে আমি একটা রিপ্রেজেন্টেশন পাঠিয়েছি কি এইটাকে ম্যাটারকে ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মিনিস্ট্রি অফ কোলটাকে টেক আপ করুন। শিল্প তালুকের এই অবস্থার জন্য তৃণমূল সরকারকে দায়ী করছে বিরোধীরা। সরকারের পরিবর্তন হওয়ার পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে তারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। শুধু 3টে ইস্পাত কারখানা, তার সঙ্গে অসংখ্য প্রস্তাব এসেছিল, অসংখ্য প্রস্তাব, সবগুলোই আজকে একবারে মুখ থুবড়ে পড়ে আছে। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। আমাদের সময়টাই ইন্ডাস্ট্রির তো হয়নি এবং আমরা এই প্রস্তাবটা তখন আমাদের সরকার ছিল না, ফলে আমরা জানি না এই উত্তরটা তারা দিতে পারবে। চাপানুতর চলছে, কিন্তু সর্বস্ব হারা এই মানুষগুলোর জীবনের সঙ্গে জড়িত প্রশ্নের উত্তর এখনো অধরাই। কবে হবে শিল্প, কবে মিটবে অভাব? সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, পুরুলিয়া। আমার এই পর্বের সময় এখানেই শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত একবার দেখব যে আমার 4 জন বক্তা কে কি বললেন। দ্রুত শিলিগুড়ি মডেল 1 যদি হয় যে একেবারে বুথ রক্ষা করা, মাটি কামড়ে পড়ে থেকে ছাপ্পা ভোট এবং বুথ দখল থেকে বুথকে বাঁচানো, শিলিগুড়ি মডেল 2 তাহলে হচ্ছে হাওয়া বদল করতে হিমালয়ের দাওয়াই।
অনেকে মজা করে বলছেন ঠিক যে মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছলেন, শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই চলে গেলেন দার্জিলিংয়ে। রাজনৈতিক হাওয়ার রাশ ধরতে এই হাওয়া বদল নিঃসন্দেহে অভিনব। অনেকে মজা করে এটাকেই বলছেন শিলিগুড়ি মডেল 2। এই নিয়েই আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের বিতর্ক। আমাদের এখনকার বিষয় শিলিগুড়ি মডেল 2, রিগিংয়ের পর ঘোড়া কেনা বেচা রুখে শাসকের স্বপ্নভঙ্গ। আলোচনার জন্য আমার একদিকে আছেন উদয়ন গুহ, যার নেতৃত্বে দিনহাটায় বিপুল জয় পেয়েছে বামেরা, আছেন মইদুল ইসলাম অধ্যাপক, অন্যদিকে আছেন বিজেপি নেতা অসীম সরকার এবং শিক্ষক বিজন সরকার, এবং সরাসরি শিলিগুড়িতে রয়েছেন অশোক ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিএম নেতা। ওদের কাছে যাব, কিন্তু তার আগে যেটা অনেকে রাজনৈতিক জল্পনা করে বলছেন শিলিগুড়ির 2 নম্বর মডেল, কি সেটা দেখুন। এ যেন ধুম 1-এর পর ধুম 2। শিলিগুড়ি মডেল 1-এর পর এবার বক্স অফিসের সুপারহিট শিলিগুড়ি মডেল 2ও। প্রথমে রিগিং রুখে দিয়ে, আর এবার ঘোড়া কেনা বেচার মনোবাঞ্ছা কিংবা চেষ্টা বানচাল করে দিয়ে। জোট করে ভোট না লড়েও যে শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছুঁড়ে দেওয়া যায় তা শিলিগুড়িতে করে দেখিয়েছে বিরোধীরা। রাজ্যের অন্যান্য পুরসভায় যখন অবাধে ছাপ্পা, রিগিং ও সন্ত্রাস চলছে, তখন মানুষ যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে শিলিগুড়িতে অঘোষিত জোট করেছিল বিরোধীরা। শাসক তাকে কটাক্ষ করে রামধনু জোট বললেও ফল বেরোনোর পর দেখা গিয়েছে সেই ঐক্যবদ্ধ প্রতিরোধের সুবাদেই শিলিগুড়িতে বামেদের কাছে পিছিয়ে পড়েছে তৃণমূল। কিন্তু ফলে পিছিয়ে পড়লেও বোর্ড গড়ার আশা ছাড়েনি তৃণমূল। শিলিগুড়ির নেতা মন্ত্রীদের কথা থেকে তার স্পষ্ট ইঙ্গিত চোখে পড়েছে। যে জয়ী নির্দল প্রার্থীর হাতে বোর্ড গঠনের চাবিকাঠি, সেই তাকে মেয়র করার প্রস্তাব দিয়েও শাসক দল ঝাঁপাতে পারে বলে নানা সূত্র থেকে দাবি করা হয়েছে। কিন্তু তৃণমূল বারবারই এই ধরনের দাবি নস্যাৎ করে দিয়েছে। তাতেও ঘোড়া কেনা বেচার সম্ভাবনা নিয়ে জল্পনা থামেনি, তলে তলে চলেছে রাজনৈতিক সমীকরণের খেলা। কিন্তু জয়ী নির্দল প্রার্থী অরবিন্দ ঘোষ তৃণমূলকে সমর্থন না করার কথা জানাতেই প্রথম বড়সড় ধাক্কা খায় শাসক দল। এই দলটার সাথে আমি যুক্ত ছিলাম, 1 বছর আগেও আমি যুক্ত ছিলাম, বিভিন্ন মাধ্যমে তাদের মাধ্যমে কিছু খবর এসছে। আমি সেখানে সুস্পষ্টভাবে বলে এসেছি, তাদেরকে বলেছি যে আমার যেহেতু দলটি ছেড়ে এসছে, সেহেতু সেই দলে ফিরে যাওয়া আমার সম্ভব নয়। এর মধ্যেই কংগ্রেসও সাফ জানিয়ে দেয় তৃণমূলকে সমর্থনের প্রশ্নই ওঠে না। বিজেপির জয়ী 2 কাউন্সিলর আরএসএস এর সক্রিয় সদস্য হওয়ায় তাদেরও তৃণমূলের দিকে ঝোঁকার সম্ভাবনা খারিজ হয়ে যায়। অশোক ভট্টাচার্য নিজের দুর্গে শীত কাটতে দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বিরোধীদের এই এককাট্টা রূপ দেখে তৃণমূল বুঝে যায় এ যাত্রায় শিলিগুড়ি দখলের স্বপ্ন তাদের অধরাই রয়ে যাবে। আর তাই রণে ভঙ্গ দিয়ে সোমবার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন শিলিগুড়িতে বিরোধী আসনেই বসবে তৃণমূল। যদিও হলদিয়া পুরসভায় বামেরা জয়ী হওয়ার পরও শাসকের যে খেলা বেশ কয়েক মাস বাদে চোখে পড়েছিল, আগামী দিনে শিলিগুড়িতে তার কোনো ছাপ দেখা যায় কিনা সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি। অশোকদা, নানা প্রেক্ষিতে আমরা ভিন রাজ্যে দেখেছি, কিন্তু যেভাবে 21 জনকে নিয়ে 3টে গাড়ি করে আপনি দার্জিলিংয়ে চলে গেলেন, অনেকে বলছেন যে এইটা অভিনব। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, চলে গেলেন না চলে যেতে হলো? কোনো রাজনৈতিক কম্পালশন কাজ করেছে? না, এটা একেবারেই না। এটা কোনো রাজনৈতিক কম্পালশনের বিষয় নয়। বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের এরকম একটা নির্বাচনী লড়াই, এত পরিশ্রম হয়েছে, তো আমাদের সমস্ত কাউন্সিলররা কয়েকদিন ধরে বলা বলি করছিল আমরা কোথাও একটা বাইরে যাই। তো বাইরে যাওয়ার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী যেদিন আসছেন সেদিন আমাদের সাধারণভাবে মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়ি শহরে আসেন তখন আমাদের কোথাও কোনো প্রোগ্রাম করতে দেয় না, পুলিশ অনুমতিও দেয় না। তো সেটা আমরা ভাবলাম ঠিক আছে 4 তারিখেই চলো, 4 তারিখে আমরা যাব। সেই জন্যই আমরা কয়েকজন গেছিলাম, কেউ কেউ অন্য জায়গাতে গেছিল, তো আবার কেউ শিলিগুড়ি তো থেকে গেছে, যায়নি। তো এটা আমরা জাস্ট একটা এনজয় করার জন্য গেলাম। তো বহুদিন পরে দার্জিলিং আমাদের ভালোই লাগলো। এর মধ্যে অন্য কিছু নেই। ঘটনা তো ওদিন মুখ্যমন্ত্রী এসছেন, এছাড়া আর পরিস্থিতি এর মধ্যে আর কোন রকম ভাবে। আচ্ছা বেশ, আপনারা না হয় শুধুমাত্র এনজয় করতে গেছিলেন, কিন্তু যাদের নিয়ে গেছিলেন এই কয়েকটা দিনের যথেষ্ট শিলিগুড়ির রাজনীতি যারা জানেন তারা বলছেন খুব ঘটনাবহুল দিন। তো আপনার কাউন্সিলরদের কাছে কারুর ফোন টোন প্রলোভন ইত্যাদি কিছু আসেনি? কিচ্ছু নেই, কোনো কিছুই নেই।
কোনো আমাদের কোনো কাউন্সিলরের কাছে যদি যোগাযোগ করার কেউ যদি চেষ্টা করে থাকে, কোনো যোগাযোগ করতেও পারেনি, এবং সাথে সাথে আমাদের নির্দেশ আছে এবং সেই কাউন্সিলররা খুব সচেতন সবাই, এবং তারা খুব পোড় খাওয়া নেতা, বহু বামপন্থী আন্দোলনে পোড় খাওয়া তারা নেতা, এবং কোনো প্রস্তাব তাদের কাছে দেওয়ার মতো নৈতিক সাহস আমার মনে হয় কোনো তৃণমূল কংগ্রেসের নেতার নেই। স্বাভাবিকভাবে আমাদের ঘর নিয়ে আমরা কোনো মতেই কোনো উদ্বিগ্ন নই, কোনো চিন্তিত নই। আমরা 23টাই জিতেছি। একজন নির্দল ইতিমধ্যেই অরবিন্দ ঘোষ আমাদের জানিয়েছেন যে তারা আমাদেরই সমর্থন করবেন, কথাবার্তা হচ্ছে। বামপন্থীদের কাছে ফোন আছে এবং তাদের গতিমুখও পরিবর্তন হয়। রাজ্যসভার ভোটে আমরা দেখেছি 5 জন বিধায়ক তারা ঘুরে অন্যদিকে ভোট দিলেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রশ্ন যে অরবিন্দবাবু যেরকম বলছিলেন যে একেবারে সর্বোচ্চ জায়গা থেকে দেখা করার প্রস্তাব আসছে, তো তিনি ডুয়ার্সে চলে গেলেন, সেই ডুয়ার্সে তাকে পাঠানোর পেছনেও বামেদের হাত দেখছেন অনেকে। না না না, একেবারে নেই। আমি বলছি দেখুন, এটা দেখো সুমন, একটা কথা হচ্ছে, অরবিন্দ ঘোষ তো আর সিপিআইএম করে না, বামফ্রন্ট করে না, কিন্তু এই যে অরবিন্দ ঘোষ একটা সাহস নিয়ে একটা কথা বলেছে যে আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব না, যে দলটা আমি ছেড়ে দিয়েছি সেই দলটা আমি আবার নতুন করে সেই দলে আমি যোগও দেব না। এরকম আমাকে যদি মুখ্যমন্ত্রী ডাকেন এবং সেখানে যদি মুখ্যমন্ত্রী প্রস্তাব দিতে আমি প্রত্যাখ্যান করি, তাহলে সেটা মুখ্যমন্ত্রীর পক্ষেই কিন্তু এটা খুব অপমানজনকই হবে। শুধু মুখ্যমন্ত্রীকে অ্যাভয়েড করে, আমি শুনেছি, একটা কাগজে দেখেছি যে পুলিশের লোক তার বাড়িতে পাঠানো হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি, তিনি অন্য জায়গায় চলে গেছিলেন। আমি বলবো এই যে তিনি সাহসটা দেখালেন, এটা আমাদের কাছে খুবই শিক্ষণীয়, এবং এটা কিন্তু তিনি তো আর আমাদের কথায় চলেননি, তিনি একেবারেই ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি নির্দল হিসাবে তিনি দাঁড়িয়েছেন, তিনি জিতেছেন, এবং তিনি একটা নীতির উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যে প্রস্তাব, সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে শিলিগুড়ি ছেড়ে চলে গেছেন। আমি তার এই মনোভাবটাকে ভীষণভাবে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। এটা 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 সত্যি সত্যি এটা খুব ভালো একটা নজির তিনি সৃষ্টি করেছেন। অশোকদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যখন বলছে যে না বোর্ড তারা গড়বে না, বিরোধী আসনেই বসবে, আপনি কি কিছুটা স্বস্তিতে? যদিও নান্টুবাবু বলছেন যে তারা হাল ছাড়ছেন না, কিন্তু অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস জানিয়েছে তারা বিরোধী আসনে বসছেন, স্বস্তিপ্রদ আপনার পক্ষে? না, তৃণমূল কংগ্রেস কি করবে, আমি ওদের মিটিংয়ে কালকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানি না। আমি বিভিন্ন জায়গায় খবরাখবর ইত্যাদি দেখছি, কিন্তু আমরা তার জন্যে তৃণমূল কংগ্রেস আজকে এই কথা বলছি, কালকে আরেক কথা বলতে পারে, বা কি কথা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো খুব একটা পরিষ্কার নয়। কিন্তু আমরা একটা কথাই বলছি, আমাদের 24 জন এক জায়গাতেই আছে। আমরা যা শুনেছি, কংগ্রেসও ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না। আমি এটা কাগজে দেখেছি বিজেপি তারা কাউকেই সমর্থন করবে না। এরকম একটা অবস্থার সামনে দাঁড়িয়ে এবারে তৃণমূল কংগ্রেস কিভাবে কেউ কেউ এখনো বলছে নাকি ঘোড়া কেনা বেচা করতে চায়, কোথা থেকে করবে? একটাই হতে পারে, আমি বলেছি প্রথম দিনে আমি একটা কথা বলেছি, আমাদের যে 23 জন প্লাস একজন 24 জন, তাদেরকে একটা মিথ্যে মামলা দিয়ে জেলে আটকে রেখে তারপরে কিছু করতে পারে, কিন্তু সেটা তো সম্ভব না, সেটা খুব কঠিন কাজ। সেই জন্যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের বোর্ড হওয়ার কোনো সম্ভাবনাই এখানে নেই। তারা যেই চেষ্টা করুক না কেন, বামফ্রন্টেরই বোর্ড হচ্ছে, বামফ্রন্টের বোর্ড হবে। এবং আমাদের একটাই কথা হচ্ছে, কেন এত দেরি করা হচ্ছে? কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যখন 8 তারিখে শপথ নেওয়া হচ্ছে, তখন শিলিগুড়ির ক্ষেত্রে কেন দেরি করা হচ্ছে? শিলিগুড়িতে তো আগে হওয়া উচিত ছিল। শিলিগুড়িতে 10 মাস ধরে কোনো বোর্ড নেই, কোনো নির্বাচিত কাউন্সিলর নেই, মানুষের খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা আগামী 7 তারিখে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি যে অবিলম্বে শিলিগুড়িতে পুরো বোর্ড গঠন করার দিন ঘোষণা করতে হবে এই দাবিতে। কারণ এটা আমাদের জন্য শুধু বলছি না, এটা শিলিগুড়ি শহরের সাধারণ মানুষের স্বার্থেই এই নির্বাচিত পুরো বোর্ড গঠন করাটা ভীষণভাবে প্রয়োজন।
অনেক ধন্যবাদ দর্শকদা। আমি স্টুডিওতে ফিরবো উদয়ন বাবুর কাছে। উদয়নদা, এক হচ্ছে আপনাকে অভিনন্দন, 16টা সিটের মধ্যে 13টা বামফ্রন্ট এবং 10টায় আপনার ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা জিতলেন। আমি আবার ব্যাক টু শিলিগুড়ি মডেল 1, যে শিলিগুড়ি মডেল বলুন, দিনহাটা মডেল বলুন, এটা কি এই যে মাটি কামড়ে বুথ আঁকড়ে পড়ে থাকলে সন্ত্রাস রোখা যায়, রিগিং রোখা যায়, এটা কি আপনার, মানে আমি যদি বলি যে আজকাল ম্যানেজমেন্টের ভাষায় যে উদয়ন গুহর সাকসেস মন্ত্রটা কি কি? মানে এটা শুধু দল, শুধু আমার দলের কয়েকজন কর্মী, আমরাই সব কিছু করবো, আমরাই আটকে দেবো, রিগিং বলো, সন্ত্রাস বলো, বুথ দখল বলো, এটা আমার মনে হয়েছে যে মানুষকে আনতে হবে সাথে, সাধারণ মানুষকে সাথে আনতে হবে, এবং সাধারণ মানুষকে যদি আনতে হয় তাহলে তাদের মনে এই বিশ্বাসটা জাগাতে হবে যে আপনারা আসুন, আমরা আপনাদের সাথে আছি। এই আপনাদের সাথে আছি এটা বোঝাবার জন্য আমি ব্যক্তিগতভাবে দিনহাটায় প্রার্থী হয়েছি, এবং আমার মনে হয় যে অশোকবাবু যে শিলিগুড়িতে প্রার্থী হয়েছিল সেটাও ক্লিক করেছে। এই যে আমরা দুজন প্রার্থী হয়েছিলাম, এবং আমি কুচবিহারে, অর্থাৎ নেতাকে রাস্তায় নেমে লড়াই করতে হবে। রাস্তায় নেমে শুধু লড়াই করা না, লড়াই তো আমি প্রার্থী না হোক করতে পারতাম, কিন্তু এই যে কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমি আছি, এবং একজন প্রার্থী হিসেবে, সাধারণ একদম মানুষ হিসেবে আপনাদের পাশে থাকবো, একটা স্টেক নিয়ে নেওয়া যে আমি যদি হেরে যেতাম, নানা সমালোচনা হতো, নানা কথা হতো, তা সত্ত্বেও এই যে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে অধিকারটাকে খর্ব করবার চেষ্টা সারা রাজ্য জুড়ে হচ্ছে, আমার প্রাথমিক কাজ হচ্ছে আমি ভোটে জিতলাম। সবসময় দাঁড়ানোতে তো বড় স্টেক সন্দেহ নেই, মানে আমি তোমাকে শিরোনাম হতে পারতো যে কমল গুহর পুত্র উদয়ন গুহ হেরে গেল, আমি সেটা বলছি, মানে রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্ন চিহ্ন নেমে যায়। আমি হতে পারতো, আমি তোমাকে এটাই বলছি যে আমার কাছে যেটা মনে হয়েছে প্রাথমিক ব্যাপারটা, যে আমি জিতলাম হারলাম চাইতে বড় কথা হচ্ছে এই যে মানুষগুলো যাদের ভোটের অধিকারটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তারা গিয়ে দেখবে যে একজন অন্য কেউ ভোট দিয়ে গেছে, বা লাইনে দাঁড়িয়ে আছে, কয়েকজন গুন্ডা এসে হাঁটিয়ে দিয়ে বলবেন আপনাকে ভোট দিতে হবে না। এই জায়গাটায় আমরা যদি যে ভোটটা করাতে পারি, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, আমি হারলাম কি জিতলাম সেটা বড় কথা নয়, আমি প্রাথমিকভাবে জিতলাম যে আমি মানুষের যে ন্যূনতম চাহিদা, গণতান্ত্রিক অধিকার, সেটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তারপরে উত্তরবঙ্গে হলো, দক্ষিণবঙ্গে হচ্ছে না, কোথায় এটা আমি হচ্ছে, এটা আমি এই যে শিলিগুড়িতে অশোকবাবু দাঁড়িয়েছেন, দিনহাটায় আমি দাঁড়িয়েছি, কুচবিহারে আমি আমাদের নেতাদের বলেছি, বামফ্রন্টের নেতাদের বলেছি, যার যেখানে সুযোগ আছে আপনারা ভোটে দাঁড়ান, দাঁড়িয়ে মানুষকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করুন যে আমরা আপনাদের পাশে আছি। হয়তো কোথাও কোথাও ঘাটতি আছে, কোথাও কোথাও অসুবিধাও আছে, আমরা হয়তো যে জায়গাটায় করতে পেরেছি, যে সুযোগটা পেরেছি, এখানে হয়তো সেটা পাইনি। আর একটা কথা আমি সেটা বলবো যে এই যে আমরা দাঁড়িয়ে যাওয়া বা আমরা একেবারে সামনে থেকে লড়াই করা, সেটা কিন্তু প্রশাসনের উপরও একটা চাপ সৃষ্টি করেছিল। এই দক্ষিণবঙ্গে যেখানে আমি সংবাদ মাধ্যমে দেখেছি, ছবি দেখেছি, যে পুলিশ দাঁড়িয়ে আছে, বুথ দখল হয়ে যাচ্ছে, গুলি চলছে, বোমা পড়ছে, কুচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত অন্ততপক্ষে যে কটা পৌরসভা আছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ চেষ্টা করেছিল তাদের যে যথাযথ যে দায়িত্বটা, যে দায়িত্বটা পালন, সেই দায়িত্ব পালন করবার তারা যথাযথ চেষ্টা করেছে। উত্তরবঙ্গে অভিযোগ তো কম, সেই কথা দেখি, এবং সেটা আমি ভোট শেষ হওয়ার সাথে তাদের ধন্যবাদও জানিয়েছিলাম যে তারা চেষ্টা করেছেন তাদের দায়িত্বটা পালন করবার জন্য। অসীম বাবুর কাছে আসবো। অসীম দা, একটা বলুন, সেটা হচ্ছে যে বিজেপি কাউকে সমর্থন করছে না, পরিষ্কার শিলিগুড়ির ক্ষেত্রে আপনারা বলে দিয়েছেন, এবং সেদিন আপনারা ওয়াকআউট করবেন। আপনাদের দুজন এই মুহূর্তে আছে, অনেকে বলছেন যে মাঝে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে আদৌ দুজন আপনাদের থাকবেন কিনা সেটাও সন্দেহ ছিল, তারাও নাকি অফার টফার পাচ্ছিলেন। দেখুন তারা কি অফার পেয়েছেন আমার জানা নেই, তবে তৃণমূল কংগ্রেস দলটাকে আমি অন্তত বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যে এই যে নির্বাচন 92টা পুরসভার হয়ে গেল, এর মধ্যে 3টে কর্পোরেশন ছিল। এই 3টে কর্পোরেশনের মধ্যে 2টো কর্পোরেশন খুব প্ল্যান্ড ওয়েতে রিগ করে, রিগ শব্দটা আমি আবার ব্যবহার করছি এই কারণে যে প্রথম দিন কলকাতা কর্পোরেশন নির্বাচনের শেষেতে আমার নির্বাচন কমিশনার জানিয়েছেন যে 427 জন লোক লাইনে দাঁড়িয়ে আছে এবং 62% ভোট আছে। 48 ঘন্টা পরে তিনি জানালেন লাইনে 427 জন, 2,33,000 লোক ছিল, তারই স্টেটমেন্ট, এবং ভোট পার্সেন্টেজ 68%। সুতরাং এই তার শব্দটা দিয়ে বোঝা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে একটা বিশেষ জায়গা থেকে তুলে এনে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা তিনি যথাযথভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে করেছেন। এটা পারেনি, দুটো পুরসভা, দুটো কর্পোরেশনে পেরেছেন,
তৃতীয় কর্পোরেশনটা পারেননি। তার কারণ যে তৃতীয় কর্পোরেশনের সমস্ত দলমত নির্বিশেষে সব মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। এটার কারণ একটা হতে পারে যে উত্তরবঙ্গে আমরা কিন্তু বারংবার দেখেছি, বিভিন্ন সময়তেই দেখেছি, উত্তরবঙ্গের মানুষ না, দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে দু একটা জায়গা হয়েছিল, বুথ থেকে বের করে দেওয়ার পরে এতগুলো ঘটনার মধ্যে সেটা অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রামজীবনপুরে হয়েছে, ঠিক কথাই, উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বারংবার আমরা দেখেছি যে উত্তরবঙ্গের মানুষ যে কারণেই হোক এই বিভিন্ন রকম এইগুলোর প্রতিরোধ তারা করতে জানেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও যেসব নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনেও রিগিং ঠেকানোর জন্য তারা চেষ্টা করে গেছেন। আর উত্তরবঙ্গে তৃণমূলের বোধহয় সেই ধরনের প্রভাবটা এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি উত্তরবঙ্গের বুকে, যেহেতু একসময় কংগ্রেসই প্রভাবটা উত্তরবঙ্গের এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়নি। ফাইন, আমি বিজনের কাছে যাবো। বিজন, এইটা তো খুব অস্বাভাবিক যে গণতান্ত্রিকভাবে মানে মধ্যিখানের প্রক্রিয়াটা খুব একটা গণতন্ত্রের সঙ্গে যায় না। 17 এবং 23 কি উচিত ছিল, কি আদর্শ ছিল যে বিরোধী আসনে বসা, এটাই তো গণতন্ত্র। সেখানে একেবারে নান্টু পাল প্রতিদিন যে বিবৃতি দিয়েছেন, যে আমরা সবাই জানি তৎপরতা চলেছে, সেটার কি মানে? আমি বলছি যে হাত মিলিয়ে নির্বাচন হয়ে গেছে, শুভেচ্ছা জানিয়ে বিরোধী আসন, এটাই তো প্রত্যাশিত গণতন্ত্রে। একদমই, গণতন্ত্রের যা ফলাফল, সেখানে বামপন্থীরা শিলিগুড়িতে ভোট করবে, এটাই খুব স্বাভাবিক। এর মধ্যে কে কি বললো, দু একজন দলের নেতা বলে গেছেন 24 ঘন্টা আগে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিদিন, কালকেও বিবৃতি দিয়েছেন আমরা হাল ছাড়ছি না, এর মানে কি? এবার প্রশ্ন হলো যে শিলিগুড়িতে যাদের থাকার কথা তারা চলে গেলে দার্জিলিং চলে গেলেন, বিষয়টা অনেকের কাছে বোধগম্য হচ্ছিল না। আপনারা যে ক্যাপশন দিয়েছেন, ক্যাপশনের লেখা ঘোড়া কেনা বেচা, আচ্ছা যদি কেউ কিনতেও চায় তাহলে তো কাউকে বিক্রি করতে হয়, যারা বিক্রি করে তাদের কি ইন্টারেস্ট? একদম। তাহলে প্রশ্ন হলো ঘোড়া কেনা বেচার প্রশ্ন নয়। যেমন রাজ্যসভা ভোটে রাতারাতি যে 5 জন বামপন্থী বিধায়ক ঘুরে গিয়ে উল্টো দিকে ভোট দিলেন, তাদের ঘুরে যাওয়াটা যেরকম অনৈতিক, যারা তাদের ঘুরিয়েছেন তারাও সমান অনৈতিক কাজ করেছেন, কোনো সন্দেহের অবকাশ নেই। বলা হতো যে বামপন্থীরা দারুণ খুব করা লোকজন, তাদের ঘুরে আসার প্রশ্নটা কেন তাহলে? ঠিক এই প্রশ্ন উনি তো বলছিলেন, আমি তাদেরও ঘোরাতে পারেন। এক্স্যাক্টলি, বামপন্থীরা তার নিজেরাই নড়বড়ে, খুব ভয়ে পালিয়ে গেলেন বোধহয় দার্জিলিং। এই প্রশ্নগুলো উঠবে তখন যখন এই ঘোড়া কেনা বেচার কথা হচ্ছে। আমি বলবো শিলিগুড়ি মডেল বলছেন, আমি বলতে এর সঙ্গে জুড়ে দিন না দিনহাটা মডেল। আসলে দিনহাটা মডেলটার নামকরণ করতে গেলে একটু অন্য সমস্যা আছে। সেই বুদ্ধবাবু কার পুলিশ গুলি চালিয়েছিল, তখন আবার অন্তর্দ্বন্দ্ব উঠে আসে, আবার কখনো আরএসপির কথা বলে না, কারণ বাসন্তীতে গন্ডগোল পঞ্চায়েত ভোটের সময় এইসব গন্ডগোলের প্রশ্ন ওঠে, তো এগুলো বলা যায় না অনেক ক্ষেত্রে। আমি জানি আপনারও সমস্যা। আমি তোমাকে বিজন একটা কথা বলছি, আমি বলছি যে তুমি বললে না ভয় পাওয়া, তুমি বললে যে কেন চলে গেল, কেন কিনছে। তুমি আলিপুরদুয়ারের ইতিহাস জানো? আলিপুরদুয়ার জেলা পরিষদ জেলা তৈরি হয়ে গেল, জেলা পরিষদ হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত মেজরিটি করা গেল, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, সন্ত্রাস করে মেজরিটি করে তারপরে জেলা পরিষদ তৈরি হলো। কতদিন আমি একটা বলি, লজ্জার কথাটা জানো? কুচবিহার জেলার মেকলিগঞ্জ পৌরসভা 9টা আসনে ভোট হয়েছিল, 8টায় বামেরা জিতেছিল, 1টায় কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য জেতেনি পর্যন্ত, আজকে তৃণমূল কংগ্রেসের সেখানে চেয়ারম্যান। এটা কি তাহলে আপনাদের বামপন্থীরা যাদেরকে টিকিট দিয়েছিলেন তারা এরকম বিক্রি হয়? মইদুলের কাছে যাব, তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে অশোক ভট্টাচার্য অবশ্য বলছেন না, তারা নির্বাচনে ক্লান্তি দূর করতে দার্জিলিং গেছিলেন, কিন্তু ওই যে বললাম চর্চায় তো আছেই যে শিলিগুড়ি মডেল 2, এই ধরনের ঘটনা এর আগে বহুবার কিন্তু দেখেছে ভারতবর্ষ। দেখুন, মুখ্যমন্ত্রী ওখানে আছেন বাবা, আমি ওদের হাসতে হাসতে বললাম চল যাই দার্জিলিংয়ে থাকি, গিয়ে মুখ্যমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রী আমাদের নামে একটা মামলা করে দেবে। শিলিগুড়িতে ঘর সামলাতে অভিনব পন্থা নিয়েছেন অশোক ভট্টাচার্য। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পা রাখার আগেই দলীয় কাউন্সিলরদের নিয়ে পাহাড়ে পাড়ি দেন তিনি। সকালে আচমকাই 18 জন জয়ী প্রার্থীকে নিয়ে গাড়ি করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান অশোক। সূত্রের দাবি, যে কজন ব্যক্তিগত কাজের জন্য শিলিগুড়িতে থেকে যান তাদের ওপরও ঘুরপথে নজরদারি চালানোর ব্যবস্থা করে দলীয় নেতৃত্ব। ঘোড়া কেনাবেচা রুখতে এই পন্থা এ রাজ্যে সচরাচর দেখা না গেলেও 1985 সালে কলকাতা পুরভোটের সময় দেখা গিয়েছিল। কংগ্রেসি
কাউন্সিলরদের দলত্যাগের সম্ভাবনা রুখতে সুলতান আহমেদের ব্যবস্থাপনায় রিপন স্ট্রিটের একটি হোটেলে তাদের রাখা হয়েছিল। কর্ণাটকে তো এই ছবি একাধিকবার দেখা গিয়েছে। 2012-এ ফের নিজেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে বিএস ইয়েদুরাপ্পা নিজের অনুগামী বিজেপি বিধায়কদের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিলেন। এই কর্ণাটকেই বিজেপির 14 জন বিদ্রোহী বিধায়ককে নিজেদের দিকে টানতে হোটেলে নিয়ে গিয়ে রেখেছিল জনতা দল সেকুলার। 1995 সালে বিজেপিতে থাকাকালীন শঙ্কর সিংহ বাঘেলাও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের ওপর চাপ তৈরি করতে নিজের অনুগামী বিধায়কদের মধ্যপ্রদেশের খাজুরাহো নিয়ে চলে গিয়েছিলেন। 2005-এ লোক জনশক্তি পার্টির বিদ্রোহী বিধায়কদের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিল জেডিইউ। 1977 সালে চরণ সিংহ কিংবা 1990 সালে বিশ্বনাথ প্রতাপ সিংহর সরকারের সময়ও অনুগামীদের লুকিয়ে রাখার ঘটনা ঘটেছিল। এবার কার্যত সেই ছবিই দেখল এ রাজ্য। এবিপি আনন্দ। মইদুল, এই প্রসঙ্গে আমি ফিরবো যে কোথাও একটা উত্তরবঙ্গের নেতা তাদের লিডারশিপ এবং তাদের নিজেদের নির্বাচনে একেবারে সরাসরি ময়দানে প্রার্থী হয়ে নেবে পড়া ফারাক করে দিচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে। হ্যাঁ, একদমই ফারাক করে দিচ্ছে এবং দুটো জায়গার ফলাফলও সেটা বোঝা যাচ্ছে যে এটা ফারাক করে দিচ্ছে। নেতাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ক্যাডার্স সেটা একটা ডেফিনেটলি। কিন্তু এই যে পুরো প্রক্রিয়া থেকে 4টে জিনিস মূলত উঠে এসছে আমার মনে হয়। এক হচ্ছে প্রথমত এটাকে সাধুবাদ জানানো উচিত যে এখানে কোনো ধরনের কেনা বেচা হয়নি, এক দল থেকে আরেক দলে যায়নি, একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয়েছে। কিন্তু তার সঙ্গে এটাও যোগ করতে হয় যে একটা প্রচেষ্টাও কিন্তু হয়েছিল যে এই কেনাবেচা করার একটা প্রচেষ্টা হয়েছে এবং সেটা আমার ধারণা যে শিলিগুড়িতে যে তৃণমূলের যে লোকাল যে লিডারশিপ তাদের একটা চাপ কিন্তু তৃণমূলের উচ্চতর নেতৃত্বের ওপর ছিল। তার সেটা কেন, তার কারণটা হচ্ছে যে তৃণমূলের যে আগের যে বোর্ড ছিল শিলিগুড়িতে সেখানে যে একটা দুর্নীতির যে ইস্যু সেখানে হয়েছিল, সেই দুর্নীতির যদি 1% যে অভিযোগ ছিল তার যদি 1% যদি সত্যি থাকে তাহলে পরবর্তীকালে যদি বামেদের একটা বোর্ড হয় তাহলে এক ধরনের আপনার একটা ভয় তাহলে ছিল যে বামেরা এসে যদি হয়তো দুর্নীতিকে অশোকবাবু যেখানে বললেন তাদের কাছে কোনো প্রস্তাবই আইনি, তাহলে প্রশ্ন ওঠার কারণ তিন নাম্বার যেটা হচ্ছে যে মুকুল রায় বিহীন যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি এখন সততার প্রতীক। তার কারণটা হচ্ছে মুকুল রায়ের সময় কিন্তু দেখুন এই বামেদের থেকে কিন্তু দল ভাঙিয়ে নেওয়া যেটা সমানভাবে অনৈতিক একটা কাজ, কিন্তু মুকুল রায় এখন নেই, ফলে মুকুল রায়ের এফিসিয়েন্সি নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে তৃণমূলে কি এখন ওরকম মুকুল রায়ের মতো কেউ নেই যে কিনতে পারে। কিন্তু উল্টো ধরা যাক তুমি যেটাকে এফিসিয়েন্সি বলছো তার ভেতরে কোথাও তো একটা মানে বিজনের কথা থেকে অনৈতিকতার ছায়া দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, কিন্তু এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 17 আমি ধরে নিলাম কোনোভাবে একটা বোর্ডটা তৈরি হলো, আমি ধরছি যে অশোকবাবুরা পারলেন না, এরা পারলো, সেটা কি খুব সম্মানের? একদমই সম্মানের নয়, কিন্তু এবং সেই জন্যই বলছি যে এটা খুব ভালো হলো যে এই একটা যে শিলিগুড়িতে যারা জনগণের যে জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেই ম্যান্ডেটকে কোথাও না কোথাও রেসপেক্ট করা গেছে। ফাইনালি আমি এটা বলতে চাই যে বিজেপি আগে থেকে বলে দিল যে আমরা ওয়ার্কআউট করব, কংগ্রেস কিন্তু কি করবে সেটা কিন্তু কেউ জানে না এবং শিলিগুড়ির ক্ষেত্রে কংগ্রেস কি করবে সেটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। কারণটা গতবারের যে বোর্ডটা তখন ছিল তখন কিন্তু বামেরা সাপোর্ট দিয়েছিল কংগ্রেসকে, কংগ্রেস এবার বিজেপি বেরিয়ে যাচ্ছে, তাহলে তৃণমূল এখন ওখানে গিয়ে এই ক্যাম্পেইনটা করে দেখো আলটিমেটলি বিজেপি সরে গেল, বামেরা ভোট করলো, তাহলে একটা গোপন আতাত আছে। আবার উল্টো দিকে এদিকে মমতা এবং মোদির মধ্যে একটা অ্যালায়েন্স হচ্ছে, সেখানে আবার বামের একটা পাল্টা হয়তো অ্যালায়েন্স করে, মানে শিলিগুড়িকে ঘিরে কিন্তু অনেক ধরনের সম্ভাবনা, ক্যাম্পেইনের অনেক টকিং পয়েন্ট, সেই জিনিসগুলো কিন্তু বেরোলো, মানে জোর জট ভালোই মডেল শিলিগুড়ি মডেলটা সুবিধাবাদী মডেলের দিকেই এগোলো পরবর্তীকালে, মানে ভোটের সময় যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা 17-23 হলে সুবিধাবাদী মডেল হয় না, 17-23-4-2 এবার নির্বাচনে যখন একজন মেয়র হবে, মেয়রের পক্ষে বিপক্ষে থাকতেই পারে, যে কেউ গণতান্ত্রিক নির্বাচনে লড়তেই পারে যে আমি মেয়র পদপ্রার্থী হলাম। এবার সেখানে এই যে দেখুন বামেদের পক্ষে এই দার্জিলিং এ নিয়ে চলে যাওয়া নিজেদের জেতা কাউন্সিলরের কথাটা ধরবো না নিজেদের জেতা কাউন্সিলরের সেই অনাস্থা রাখলো বামপন্থীর লজ্জা, এটা বামপন্থীর লজ্জা। সাবলিমেন্ট করছি যে বিজনের সম্ভবত জানা নেই যাকে তাকে যখন তখন অস্ত্র আইনে গ্রেপ্তার করা যেতে পারে, যাকে তাকে যখন তখন অস্ত্র আইনে গ্রেপ্তার করা যেতে পারে এবং গ্রেপ্তার করা আপনি একবারে হয়েছে এবং গ্রেপ্তার এই 4 বছরের মধ্যে আপনি একবারে হয়েছেন, আমি হইনি, কিন্তু আপনার রাহুল বাবু একবারে হয়েছে, আমার দলে অনেক আপনার রাহুল বাবু আমি অনেক কেস হয়েছে, এটা সম্পূর্ণ অন্য অপ্রাসঙ্গিক। কিন্তু বিজনকে জানিয়ে রাখি যে বাবুল সুপ্রিয়ার বিরুদ্ধে এই অস্ত্র আইনই দেওয়া হয়েছিল। আমাদের সময় একেবারে শেষ, আমি দ্রুত একবার দেখবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন।
আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।